খুব দুঃখজনক হলেও সত্যি যে 15 বছর যে স্বৈরশাসন চলেছে, তখন আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত লেখক, সাংবাদিক, কবি, শিল্পী, মানে এরা এক অর্থে পা চাটার ভূমিকা পালন করেছে। জুলাই আগস্টে যেটা হয়েছে এটাকে আমি ঠিক বিপ্লব বলি না, কিন্তু এটা একটা বিশাল গণঅভ্যুত্থান, যা বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের অতীতের সমস্ত আন্দোলনের চাইতে বেশি বর্ণিত। ছাত্ররা দল করবে, ওরা আবার রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করছে। যেসব সমালোচনা করছে সবই যে গ্রহণযোগ্য বলেছে তা না, অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে অল্প বয়সের যে প্রগল্ভতা থাকে সেগুলো হচ্ছে। আমি নতুন বাংলাদেশের জায়গায় কল্যাণ রাষ্ট্র প্রতিস্থাপন করতে পারি, অথবা কল্যাণ রাষ্ট্রের জায়গায় নতুন বাংলাদেশ প্রতিস্থাপন করতে পারি, সমস্যা নেই। আমি সেই প্রত্যাশাই করি এবং তার জন্যই কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল মনে করে যে মত ও পথের প্রকাশে বাধা দেওয়া কোনো গণতান্ত্রিকতার নীতি হতে পারে না। বরঞ্চ যত মত, ভিন্ন মত প্রকাশিত হবে এবং সেগুলোর মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা মত গড়ে ওঠা, এটাই জ্ঞান বৃদ্ধির সহায়ক। কিন্তু সেটা গত সরকারের কাছে সেগুলো আশা করে কোনো লাভ ছিল না। আমার কাছে লাগে ওদের জন্য ওটাই স্বাভাবিক ছিল। এখন থ্যাংক দি পিপল অফ বাংলাদেশ দ্যাট মুভমেন্ট করে তাই ওই রকম একটা সরকারকে হটিয়ে দিয়েছে, এবং এখন তো পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে মনে হয়, অন্তত এই বিষয়ে। খুব দুঃখজনক হলেও সত্যি যে 15 বছর যে স্বৈরশাসন চলেছে, তখন আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা, তথাকথিত লেখক, সাংবাদিক, কবি, শিল্পী, মানে এরা এক অর্থে পা চাটার ভূমিকা পালন করেছে। কোনো তেমন প্রতিবাদী সাহিত্যই রচিত হয়নি, প্রতিবাদী কোনো গান নেই। এই এবারে গ্রাফিতি আঁকা হলো, মানে একটা আন্দোলনের মধ্যে দিয়ে দেখা গেল শিল্পের একটা দিকে হঠাৎ করে কীরকম বিকাশ। 15 বছরে কিছুই ছিল না। এবং যদি আমরা সেরকম একটা মিডিয়া করতে চাই, তাহলে কিন্তু এটা একটা সামগ্রিক কাজ, পুরা দেশের, পুরা জাতির, এবং সেটা একটা সাংস্কৃতিক কাজ। সাংস্কৃতিক বাণী, আমরা তো সাংস্কৃতিক বলবো গিয়ে গান বাজারের ব্যাপার বোধ হয়। সাংস্কৃতিক বাণী হচ্ছে আমরা যা করি সেটা একটা গঠনমূলক কোনো কিছু, যাক আমাদের সব কৃতিগুলো কীর্তিতে রূপান্তরিত হোক, আমাদের সব করা অর্থবোধক হোক, তার মধ্যে একটা ব্যঞ্জনা থাকুক, বার্তা থাকুক, একটা গুণগত রূপান্তরের আকাঙ্ক্ষা থাকুক। এইরকম সংস্কৃতির পরিবর্তনের জন্যে সেটাও একটা সামগ্রিক কাজ। পৃথিবীতে এই পর্যন্ত এরকম বড় বড় সাংস্কৃতিক বিপ্লব যেগুলো হয়েছে, সেগুলোর পেছনে পেছনে হয় রাজনৈতিক বিপ্লব হয়েছে, অথবা রাজনৈতিক বিপ্লবের পেছনে পেছনে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। জুলাই আগস্টে যেটা হয়েছে এটাকে আমি ঠিক বিপ্লব বলি না। অনেক বিপ্লবী উপাদান সত্ত্বেও অনেক কারণে হয়তো এটাকে ঠিক বিপ্লব বলবো না, কিন্তু এটা একটা বিশাল গণঅভ্যুত্থান, যা বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের অতীতের সমস্ত আন্দোলনের চাইতে বেশি বর্ণিত, বেশি উজ্জ্বল। তো সেদিক থেকে এই অভ্যুত্থানকে ফলো করে সাহিত্য, সংস্কৃতি আসার কথা, এটাও কিন্তু এখন পর্যন্ত এমন কিছু উল্লেখ করবার মতো আমি কিছু দেখছি না। মানে যেরকম করে এই জাতির মানুষ জীবন দিয়েছে, শুধু এটার উপরেই 10টা সিনেমা হতে পারে, 20টা গান হতে পারে, 30টা নাটক হতে পারে। মানে সাহিত্যের সমস্ত অঙ্গনেই এটার ছাপ থাকবার কথা, কিছু হয়নি। আর আমি যদি মুক্ত মত পথের কথা বলি, এটা চর্চাই তো আমি দেখি না। একটা দেশে নতুন করে একটা কনস্টিটিউশন আসবে, নতুন করে লেখা হোক, অথবা এই কনস্টিটিউশনেরই খোল নলচে পাল্টে একটা তার নতুন রূপ দেওয়া হোক, অনেক বড় কাজ। লেখালেখি তো নেই। আমেরিকান কনস্টিটিউশন লিখবার সময় নাকি 3-4টা পিএইচডি থিসিস পেপার হয়ে গেছিল কনস্টিটিউশনের উপরে। আমাদের এখানে কনস্টিটিউশনের উপরে এক্সপার্টরাই তো লিখছেন না।
এরা শুধু সেমিনারে বক্তৃতা করবেন, যেটা কম পরিশ্রম লাগে, যেটার মধ্যে খুব বেশি কন্টেন্ট লাগে না। এর ফলে মানুষের খুব যে শিক্ষা হচ্ছে তা না। আমাদের একদম আপার লেভেলে বিরাট বিতর্ক চলছে, কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্টেল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা যায়, কীভাবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বা পুরো সরকারকে সংসদের কাছে, জনগণের কাছে জবাবদিহিমূলক করা যায়। এগুলো কিন্তু যাদের কাছে জবাবদিহি করবার প্রশ্ন আছে তাদের কাছে কিছু যাচ্ছে না। তারা এটা ফিলও করে না যে একজন এমপি নির্বাচিত হবার পরে যে তার কাছে জবাব দিতে বাধ্য, এই বোধই তো তাদের মধ্যে নেই। আর উপরের দিকে এখন লোয়ার হাউস, আপার হাউস, রিপ্রেজেন্টেটিভ, মানে প্রপোর্শনের ভোট, অনেক কিছু আলোচনা হচ্ছে, খুবই একটা লিমিটেড গণ্ডির মধ্যে হচ্ছে। কোনো প্রস্তুতির কথা করে বলতে পারবো না, কিন্তু আমরা ভাবছি মানে একটা বিশাল ঘটনা ঘটেছে। এটা মানে ইফ ইউ আর ডিপ ইনটু ইট আপনি ফিল করতে পারবেন। ধরেন এখন একটা বক্তৃতা করতে দাঁড়ালে আমি অসুবিধা বোধ করি। আগে তো আমার এনিমি ছিল, কার বিরুদ্ধে কী বলবো আমি জানি। এখন আমার বিরুদ্ধে কে? এই অন্তর্বর্তী সরকারকে তো বিরুদ্ধে ধরে বক্তৃতা করছি না, বিএনপিকে বিরুদ্ধে ধরে বক্তৃতা করতে পারছি না। তাহলে কী বক্তৃতা করছি আমি এটা বোঝাতে চাইছি যে আমার কোর্স অফ অ্যাকশন বা ডাইরেকশনটাই সেট হয়নি এখনও। আবার ওদিকে ছাত্ররা দল করবে, ওরা আবার রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করছে। যেসব সমালোচনা করছে সবই যে গ্রহণযোগ্য বলেছে তা না, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে অল্প বয়সের যে প্রগল্ভতা থাকে সেগুলো হচ্ছে। তো এই কারণে স্পষ্ট নয় বলেই এইরকম ক্ষেত্রে সবসময় হবে যে আপনি আপনার কাজগুলো করতে থাকেন। সো আমরা যেটা করছি, আমাদের দল যত বড় যত ছোট যাই হোক, আমাদের যে শক্তি আছে তার অ্যাসেসমেন্ট করছি। আমরা একা কদ্দূর কী নিয়ে যেতে পারবো সেটা বোঝার চেষ্টা করছি। যদি অন্য কিছু নাই হয় তাহলে সেই লাইনেই পার্সু করবো। আর যদি আমার এই চলার পথে দিকে যেটা আরও অনেক দিয়ে করা যাবে তাহলে যাব সেই পথে। আমার দল তো একটা কল্যাণ রাষ্ট্র চাই। যারা স্লোগান দিয়েছেন নতুন বাংলাদেশে, আমি নতুন বাংলাদেশের জায়গায় কল্যাণ রাষ্ট্র প্রতিস্থাপন করতে পারি, অথবা কল্যাণ রাষ্ট্রের জায়গায় নতুন বাংলাদেশ প্রতিস্থাপন করতে পারি, সমস্যা নেই। আমি সেই প্রত্যাশাই করি এবং তার জন্যই কাজ করছি আমি। কিন্তু এইটা কেমন, তার স্বরূপত্ব কী, তার ভেতরে কী, সেটা বিস্তারিত তো চলতে চলতে আসবে, এখন বলতে পারবো না তো।